মানুষ, যার মৃত্যু আজও প্রমাণিত নয়। একটা নাম যেটা শুনলে আজও শাসকেরা ভয় পায়। যদি আমি বলি ভারতের স্বাধীনতার লড়াইয়ে এমন একজন ছিলেন যিনি গান্ধীর থেকেও ইংরেজদের বেশি ভয় দেখিয়েছিলেন, তিনি আর কেউ নন, নেতাজি সুভাষচন্দ্র বসু। 23শে জানুয়ারি এই দিন জন্ম নিয়েছিলেন। শুধু একটি মানুষ নয়, জন্ম নিয়েছিল বিদ্রোহ। নেতাজি যে মানুষটি মৃত্যুকে হার মানিয়েছিল, 23শে জানুয়ারি এই দিনটা শুধু একটি জন্মদিন নয়, এই দিন জন্ম নিয়েছিল বিদ্রোহ। এই দিন জন্ম নিয়েছিল স্বাধীনতার আগুন। এই দিন জন্ম নিয়েছিল এমন একজন মানুষ যিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই মানুষটির নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। একটি আলাদা শিশুর জন্ম 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে। এক অভিজাত পরিবারের জন্ম নিল এক শিশু। বাবা জানকীনাথ বসু ছিলেন ব্রিটিশ সরকারের অধীনে একজন সফল আইনজীবী। সবাই ভেবেছিল এই ছেলেও একদিন ইংরেজদের ছায়াতেই বড় হবে, কিন্তু তারা ভুল ছিল। ছোটবেলা থেকেই সুভাষ ছিলেন আলাদা। যেখানে অন্য বাচ্চারা খেলায় মেতে থাকত, সেখানে সে ভাবত, আমরা কি সত্যি স্বাধীন? একদিন স্কুলে পড়তে পড়তে ব্রিটিশ শিক্ষক ভারতকে নিম্নজাত বলতেই সুভাষ দাঁড়িয়ে বলেছিলেন, আপনি যদি আমার দেশকে অপমান করেন, আমি আপনার শিক্ষা গ্রহণ করতে পারি না। সেই দিন থেকেই ইংরেজদের চোখে সে হয়ে উঠল বিপজ্জনক। আইসিএস অফিসার, যে পথ ত্যাগ করল দেশপ্রেমে। ইংল্যান্ডে গিয়ে সুভাষচন্দ্র বসু পাশ করলেন ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষা, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। সেই সময় একজন ভারতীয়দের জন্য এটা ছিল স্বপ্নের শিখর, কিন্তু দেশ তখনও পরাধীন। এক রাতে তিনি লিখলেন তার ডায়েরিতে, আমি কি ইংরেজে চাকরি করে আমার মায়ের শৃঙ্খল শক্ত করব? না, তিনি পারেননি। 1921 সালে তিনি নিজের হাতে সেই চাকরি ছেড়ে দিলেন। ইংরেজরা অবাক, ভারতবাসী স্তব্ধ। এক যুবক ক্ষমতা ছুঁড়ে ফেলে বেছে নিল কারাগার। কারাগার ভাঙতে পারেনি যাকে, ব্রিটিশ সরকার সুভাষচন্দ্র বসুকে বারবার জেলে পুরল। ম্যান্ডেলের জেলে, আলিপুর জেল, বরংবোর জেল, লোহার শিকল তার শরীরে বাঁধতে পেরেছিল, কিন্তু মন না। জেলের অন্ধকারে দাঁড়িয়ে তিনি বলতেন,
কারাগার আমাকে থামাতে পারবে না। আমি জন্মেছি স্বাধীনতার জন্য। সেই অবিশ্বাস্য পলায়ন। 1941 সাল। নেতাজি গৃহবন্দী। ইংরেজরা ভেবেছিল এবার সে শেষ, কিন্তু এক রাতে অলৌকিক কিছু ঘটল। পাগড়ি, দাড়ি, সাধারণ পোশাক, একজন মুসলিম সেজে নেতাজি পালিয়ে গেলেন ইংরেজদের চোখের সামনে দিয়েই। ভারত, আফগানিস্তান, জার্মানি, জাপান, পুরো পৃথিবী ঘুরে তিনি খুঁজছিলেন একটাই জিনিস, ভারতের স্বাধীনতার জন্য শক্তি। আজাদ হিন্দ ফৌজের জন্ম। জাপানে পৌঁছে তিনি দাঁড়ালেন হাজার হাজার ভারতীয় যুদ্ধবন্দীর সামনে। তার চোখে আগুন, কণ্ঠে বজ্র নিদান। তিনি বললেন, তোমরা কি শুধু বাঁচাতে চাও নাকি ইতিহাস হতে চাও? সেই মুহূর্তে জন্ম নিল আজাদ হিন্দ ফৌজ। নারী বাহিনী, ঝাঁসির রানী বাহিনী। নারীরা অস্ত্র হাতে নিল, পুরুষরা শপথ নিল, স্লোগান উঠল, চলো দিল্লি, চলো দিল্লি। আজাদ হিন্দ সরকার। 1943 সালে নেতাজি ঘোষণা করলেন, আজ থেকে ভারত স্বাধীন। তিনি গঠন করলেন আজাদ হিন্দ সরকার। নিজস্ব মুদ্রা, নিজস্ব ডাক টিকিট, নিজস্ব সেনাবাহিনী। তিনি বললেন, স্বাধীনতা ভিক্ষায় আসে না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। শেষ রহস্য, যা আজও কাঁদায় দেশকে। 1945 সালের আগস্ট মাস। একটি বিমান দুর্ঘটনার খবর এলো। কথিতভাবে বলা হলো নেতাজি আর নেই, কিন্তু শরীর নেই, প্রমাণ নেই, চূড়ান্ত সত্য নেই। নেতাজি কি সত্যি মারা গিয়েছিলেন, নাকি তিনি আজও ইতিহাসের পাতায় এক অমর আগুন? আজও দেশ প্রশ্ন করে, নেতাজি কোথায়? নেতাজির আসল উত্তরাধিকার, নেতাজি শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন সাহস, আত্মত্যাগ, অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস। তিনি আমাদের শিখিয়ে গেছেন, ভয় পেলে ইতিহাস বদলায় না। 23শে জানুয়ারি এলেই শুধু ফুল দেওয়া যথেষ্ট নয়, নিজেকে প্রশ্ন করো, আমি কি আজও সাহসী? আমি কি আজও সত্যের পাশে? কারণ নেতাজি একদিন বলেছিলেন, একজন মানুষ মারা যায়, কিন্তু আদর্শ কখনো মরে না। নেতাজি অমর, ভারত অমর। মৃত্যুর পরেও যিনি লড়লেন, নেতাজির নাম ঘোষণা করা হলো, তিনি আর নেই। কিন্তু প্রশ্নটা থেকেই গেল, যদি তিনি না থাকেন তবে কেন এত ভয়? একজন মৃত মানুষকে কেন ভয় পেত ইংরেজরা? নেতাজির মৃত্যুর খবর ছড়ানোর পরেও ব্রিটিশ সরকার শান্ত হয়ে পড়েনি।
কারণ তারা জানতো নেতাজি শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটি আন্দোলন। আজাদ হিন্দ ফৌজ ভেঙে দেওয়া হলো, সেনাদের বন্দি করা হলো, লাল কেল্লায় শুরু হলো বিচার। ইংরেজরা ভেবেছিল এবার সব শেষ, কিন্তু হলো উল্টো। লাল কেল্লার বিচার যা কাঁপিয়ে দিল সাম্রাজ্য। আজাদ হিন্দ ফৌজের অফিসারদের বিচার শুরু হতেই সারা ভারত জেগে উঠল। হিন্দু, মুসলিম, শিখ সবাই একসাথে রাস্তায় নামলো। স্লোগান উঠল, নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, আজাদ হিন্দ ফৌজ জিন্দাবাদ, আজাদ হিন্দ ফৌজ জিন্দাবাদ। বোম্বে, কলকাতা, দিল্লি সর্বত্র আগুন। এমনকি ব্রিটিশ ভারতীয় সেনার মধ্যেও বিদ্রোহ শুরু হয়ে গেল। ইংরেজরা বুঝে গেল আমরা আর এই দেশে শাসন করতে পারবো না। নেতাজির ছায়া 1946 সালে রয়্যাল ইন্ডিয়ান নেভিতে ভয়ঙ্কর বিদ্রোহ শুরু হলো। নাবিকরা জাহাজে নেতাজির ছবি টানিয়ে দিল। তাদের দাবি একটাই, আমরা আর দাস নই। ইংরেজ অফিসাররা আতঙ্কে, কারণ সৈন্যরা যদি কথা না শোনে সাম্রাজ্য ভেঙে পড়বে। সেদিন ইতিহাস চুপচাপ লিখে ফেলল, নেতাজি যুদ্ধ হারেননি, তিনি যুদ্ধ শেষ করে দিয়েছিলেন। রহস্যময় অন্তর্ধান। শেষ নাকি শুরু? আজও প্রশ্ন ওঠে। তাইহুকুতে কি সত্যি বিমান দুর্ঘটনা হয়েছিল? দেহ কোথায়? প্রমাণ কেন অসম্পূর্ণ? অনেকে বলেন নেতাজি রাশিয়ায় গিয়েছিলেন, অনেকে বলেন তিনি সন্ন্যাসী হয়ে ফিরে এসেছিলেন। সত্য আজও অজানা, কিন্তু একটা সত্য স্পষ্ট, যাকে ইতিহাস হত্যা করতে পারে না, তাকে মৃত্যু স্পর্শ করতে পারে না। নেতাজি আমাদের দিয়ে গেছেন ভয় না পাওয়ার সাহস, অন্যায়ের সামনে না মাথা নোয়ানোর শক্তি, স্বাধীন চিন্তার আগুন। তিনি বলেছিলেন, জীবনে একবার সাহস করে দাঁড়াও, হারলেও ইতিহাস তোমার পাশে থাকবে, আর জিতলেও তোমার পাশে ইতিহাস থাকবে। ভাবো, যদি আজ নেতাজি ফিরে আসতেন আর আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতেন, তোমরা কি সত্যি স্বাধীন? আমরা কি উত্তর দিতে পারতাম? 23শে জানুয়ারি শুধু স্মরণ করার দিন নয়, এই দিনটা প্রশ্ন করার দিন। আমি কি আজও অন্যায়ের বিরুদ্ধে? আমি কি আজও সত্যের পক্ষে? কারণ নেতাজি কখনো যাননি, তিনি প্রতিটি সাহসী সিদ্ধান্তে বেঁচে আছেন। নেতাজি অমর, ভারত অমর। নেতাজি অমর, ভারত অমর। আমার এই পাঠ আপনাদের যদি এতটুকুন ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।